স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বৃষ্টির গতি কমে এবার রূপ নিয়েছে ঝিরে ঝিরে বৃষ্টিতে। বাইরে নিস্তব্ধতার অনুভূতি। আফরা আর ইলা ফারহানকে টেনে বেডে বসিয়ে দিল। ফারহান সজ্ঞানে কিছু শরীরে জেঁকে বসেছে একরাশ দুর্বলতা। নিঃশ্বাস নিচ্ছে প্রবলভাবে। আফরা একটা চেয়ার নিয়ে ফারহানের ঠিক মুখোমুখি বসলো। ফার্স্ট এইড কিট থেকে কটন বের করে যেই না ফারহানের শার্টে হাত দিতে যাবে চেঁচিয়ে উঠল ফারহান। হ্যালো, কি করছেন আপনি? বিরক্ত হলো আফরা। দেখছে ওর বাহুর ক্ষত সরানোর উদ্দেশ্যে বসেছে, তবুও আফরা বলল, দেখছেন না শার্ট খুলছি। ওটাই তো, শার্ট খুলছেন কেন? আপনি কি ডক্টর যে আমার ট্রিটমেন্ট করবেন? ফাহিম আসুক, ওকে দিয়ে করাবো। আফরা কিঞ্চিত ভ্রু কুঁচকে ফারহানের দিকে তাকালো, তারপর ঠোঁট চেপে মৃদু স্বরে বলল, শরীরের জোর এখন না থাকলেও গলার জোর ঠিকই আছে। আর এইসব ক্ষত সারানোর ট্রেনিং আমাদের স্কুল লাইফে দেওয়া হয়, তাই ভয় পাবেন না। এবার তো শার্ট খুলুন। আপনার ডান পাশটা উন্মুক্ত করলেই হবে। নেক্সট হতে তো আর বলছি না আমি। আফরার কাট কাট গলা। ফারহান উপায়ন্তর না পেয়ে শার্টের বোতাম খুলে উন্মুক্ত করলো নিজের ডান পাশটা। আফরা এবার অতি সাবধানতার সাথে কটন দিয়ে রক্ত সাফ করে দিচ্ছে। নিঃশ্বাস উপচে পড়ছে ফারহানের বুক বরাবর। ফারহানের শ্বাস বেরিয়ে আসার মতো উপক্রম, সেই সাথে অচেনা অজানা মেয়েটির প্রতি প্রবল ক্ষোভ। কোনো মেয়ে ওর কাছে আসলে হুঙ্কার দিতে দ্বিধাবোধ করতো না, সেদিকে এই মেয়ে অবলীলায় কী সব করে চলেছে। তার উপর মেয়েটির পরনে স্লিভলেস জামা আর কোয়ার্টার প্যান্ট প্রমাণ করে দেয় আর যাই হোক এই মেয়ে অন্য 4-5 বাঙালি মেয়ের মতো না। গুলিটা বের করতেই ফারহানের মুখ দিয়ে ওহ করে একটা শব্দ বেরিয়ে এলো। পাশ থেকে ইলা বলে উঠল, ভাইয়া তুমি? ঠিক আছে, আমি, চিন্তা করিস না। ইলাকে বলতে না দিয়েই বলল ফারহান। আফরা এবার সন্তর্পণে বাহুতে ব্যান্ডেজ করে দিল। এর মধ্যে ফারহানকে কয়েকবার দেখল সে। ফারহান যেন অনুভূতিহীন। ব্যাপারটা এমন যে এসব বিষয় ছেলেটার সাথে কম বেশি সব সময় হয়ে থাকে। আফরা এবার বলল, আপনি থাকেন কোথায়? বাংলোর কাছে যে ছোট্ট ঘরটি আছে ওখানে। ফারহানের তীক্ষ্ণ উত্তর। আফরার কাছে গতকালের রহস্যটি বেরিয়ে এলো জলের মতো। তাহলে সেই মিস্টার রেইনকোট ম্যান তবে ফারহান? তবে আফরার মনে একটু খচখচানি চলছে। এই বাড়িতে আসলো, একদিন পূর্ণ হয়ে গেল, অথচ মিসেস নাবিলা বা মিস্টার ইফাস কেউই ফারহানের নামটুকু উচ্চারণ করলো না। গাড়ি থেকে নেমে ফাহিমের মুখে একবার শুনেছিল, তবে মিসেস নাবিলা তা এড়িয়ে দিয়েছেন সুনিপুণতাভাবে। আফরা এবার ইলার উদ্দেশ্যে বলল, ইলা, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। চলে গেল ইলা। অবশেষে আফরাও ফারহানের হাতে ব্যান্ডেজ করে দিল। ফারহানের কাছ থেকে সরে এসে বলল, প্রথমেই সরি, তখন এভাবে অ্যাটাক করার জন্যে। ফারহান তপ্ত শ্বাস ছেড়ে বলল, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, সরি বলার প্রয়োজন নেই। তা তো বুঝলাম, তবে আপনি এভাবে বারান্দা দিয়ে ফাহিমের কাছে এসেছেন কেন? দরজাও তো নক করতে পারতেন। ফারহান প্রখর চোখে তাকালো আফরার দিকে। কই ভেবেছিল এই মেয়েকে ধন্যবাদ জানাবে, আর এই স্পাই মেয়ে তো রীতিমতো ওকে হেনস্থা করছে। না, ফারহান একে চেনে আর না এই মেয়ে চিনে ফারহানকে। তাহলে এত অধিকারবোধ কিসের? কিন্তু শরীরে এত দুর্বলতা যে রাগটা প্রকাশ করতে পারল না। দুর্বল পায়ে উঠতে গেলেই আফরা ফারহানের ঘাড় চেপে বলল, এ কি, আপনি উঠছেন কেন? এই জায়গাটা আমার থাকার জন্য না, আমি আমার ঘরে যাচ্ছি। এই শরীর নিয়ে যাবেন? এগুলো আমার কাছে নিত্যদিনের ব্যাপার, আমি পারবো। ফারহান যাওয়ার জন্য উদ্যত হতেই আফরা হাত চেপে খাটে বসিয়ে দিল ফারহানকে। ফারহান কিছু বলতে যাবে, আফরা ওর ঠোঁট চুকলে আঙুল স্পর্শ করে বলল, কোনো কথা না। আফরার মিহি কণ্ঠ। ফারহান আবেগ ঘন চোখে তাকিয়ে আছে আফরার মিষ্টি মুক্তির দিকে। কানের কাছে এই মেয়েটির কণ্ঠ বাড়ি খাচ্ছে বারবার। কোনো মেয়ের কণ্ঠ কি এতটাই নেশালো হয়? ফারহানের তা জানা ছিল না। আফরার বুকের একটু ওপর বরাবর চুলগুলো অগোছালো, গোলাপি শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিচ্ছে বারবার। ফারহানের কেমন যেন নেশা হয়ে উঠেছে। ইচ্ছে করছে এভাবেই অপরিচিতা এই মেয়েকে দেখতে। অতঃপর ধ্যান এলো ফারহানের। মাথা থেকে উদ্ভট ভাবনাগুলো ঝেড়ে বলল, ঠোঁট থেকে আঙুল সরান। আফরা সরিয়ে দিল তৎক্ষণাৎ।
ছেলেটা হয়তো রেগে গিয়েছে ওর স্পর্শ করাতে। শ্যামলা মুখে তীব্র দৃষ্টি তো তাই বুঝিয়ে দিচ্ছে। ফারহান শান্তভাবে বলল, আমার ব্যক্তিগত কাজে ইন্টারফেয়ার করাটা আমি কখনোই পছন্দ করি না। এবার প্রথম বলে কিছু বললাম না, নেক্সট টাইম যেন এমন না হয়। আফরা প্রত্যুত্তরে কিছু বলল না, তবে একটা জিনিস ধারণা করলো, ফারহান ছেলেটা ফাহিমের মতো না, একটু গম্ভীর প্রকৃতির। তবে কাজকর্মে একটা লিডার ভাব আছে, যেন নেতৃত্ব জিনিসটা ওর সব কিছু। ফারহান এবার আর বারান্দা দিয়ে যাবে না। মিসেস নাবিলা যেহেতু ঘরে নেই, তাই সদর দরজা দিয়ে যাওয়া যেতে পারে। ফারহান চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আফরা ডাক দিল। ফারহান। অবাক হলো আফরা। অল্প সময়ের পরিচিতিতে আফরা যে এভাবে ছেলেটাকে নাম ধরে সম্বোধন করবে, ফারহান তা ভাবতে পারেনি। ফারহান পিছে ফিরল, গম্ভীর সুরে বলল, বলেন। আপনি কি করেন? সহসাই প্রশ্নটি করে ফেলল আফরা। ফারহান ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ঝোলানো। আফরা অবাক চাহনি নিক্ষেপ করলো সেই হাসিতে। ফারহানের পরনে সাদা শার্ট, ধূসর প্যান্ট, চাপ দাড়িতে অন্যরকম ব্যক্তিত্ব ফুটে উঠেছে। শতভাগ নিশ্চিত যে হাইট 6 ফুট না, তবে 5 ফুট 8-এর কমও না, এটাও আফরা নিশ্চিত। এই ছেলের গায়ের চাপা রংটাই ওকে আরও ফুটিয়ে তুলেছে। ফারহান মৌনতা ভেঙে প্রত্যুত্তরে বলল, অধিকারের জন্য লড়াই করি। নীরবে প্রস্থান করলো ফারহান। সে হেঁটে চলে গেল ধীর গতিতে। আফরার কাছে ফারহান মানুষটি একেবারে নতুন। ওর 23 বছরের জীবনে কখনোই এমন ব্যক্তির মুখোমুখি সে হয়নি। সব কিছুতে গম্ভীরতা থাকলেও কথাবার্তা কী প্রখর। এক মুহূর্তেই ব্যক্তিটির অন্যের মন মস্তিষ্ক দখল করার মতো ক্ষমতা আছে। আফরার কাছে ফারহান রহস্যময়, এক কথায় ভীষণ রকমের রহস্যময়। পূর্ব দিগন্ত ভেদ করে ছড়িয়ে পড়ল রোদ্দুরের অবাধ্য রশ্মি। চা বাগানের ছোট্ট ছোট্ট টিলার ওপরে রশ্মিগুলো পড়লে একে এক মায়া স্বর্গ মনে হয়। বারান্দায় বেতের চেয়ারে বসে অপার নয়নে ভারতের মেঘালয় রাজ্যের সুউচ্চ পাহাড়গুলো দেখে যাচ্ছে আফরা। সীমান্ত ঘেঁষে বাড়ি থাকার উপকারিতা মনে হয় এটাই। কি সুন্দর সে দৃশ্য! চা বাগানের একেবারে শেষ প্রান্তেই বাংলোটি। তারপর একটা খাড়া পাহাড়ি ঢাল নিচে সীমান্তের কাছে মিশেছে, যার উপর দিয়ে বয়ে চলেছে সরু একটি নদী। কিন্তু সেখানে কোনো সীমানা প্রাচীর নেই, এক কথায় অরক্ষিত। বিষয়টা আফরার ভালো লাগলো না। এসব এলাকায় কম বেশি অনেক অপরাধ হয়ে থাকে, তাই প্রাচীরটা দিয়ে দিলে ভালো হতো। কল আসতেই ধ্যান ভাঙল ওর। ইন্টারন্যাশনাল নাম্বার দেখে বুঝে গিয়েছে যে কে হতে পারে। কল রিসিভ করে বলল, হ্যালো ড্যাড। আলতো হাসলেন মিস্টার আসিফ। সরু গলায় বললেন, হ্যালো আফি। তোমায় আমি বারবার বলেছি যে আমায় আফি বলে ডাকবে না। এই নামটা তারাই ডাকবে যারা আমায় আফরা নামটা বিকৃত করে আফরা ডাকে। ব্যঙ্গ সুরে বলল আফরা। মিস্টার আসিফ তাই অপর পাশে সশব্দে হেসে উঠলেন। কোনো মতে তা দমিয়ে বললেন, ইউ মিন এই সাদা চামড়া মানুষদের? হুম। আচ্ছা, এসব কথা থাক। কেমন লাগছে বিডিতে? ভালো। এখনো রাগ করে আসো? আফরা কিচ্ছু বলল না। আসিফ তার উত্তর পেয়ে তপ্ত শ্বাস ছাড়ল, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই ওকে শুধরানোর। আসিফ আবারও বললেন, তো কেমন লাগলো ইফাস আঙ্কেলের পরিবারকে? ভালো লেগেছে, তবে আমার একটা প্রশ্ন ছিল ড্যাড। কি প্রশ্ন? ইফাজ আঙ্কেলের পরিবারে কে কে আছে জানো? জানি তো, তিনি তার ওয়াইফ সাথে 2 ছেলে মেয়ে, ফাহিম আর ইলা। আর ফারহান, চেনো তাকে? এই প্রশ্নের জন্যই যেন অপেক্ষা করছিলেন আসিফ। কাঙ্ক্ষিত প্রশ্ন পেয়ে মুখে আপনা আপনি এক পাকা হাসি ফুটে উঠল তার। চিনি। ইফাস আঙ্কেলের বড় ভাইয়ের ছেলে। শুনেছিলাম ছেলেটার বাবা খুন হয়েছে, তবে মা কোথায় জানি না। ইফাজ আঙ্কেলের ফ্যামিলিটা অনেক অদ্ভুত, সাথে সেই ফারহান ছেলেটাও। হয়তো, দেখো সামনে কি হয়। এমনও তো হতে পারে তুমি তোমার সব উত্তর পেয়ে যাবে। হয়তো। আমি তাহলে রাখি আফরা, টেক কেয়ার। ইট টু ড্যাড। কল কেটে দিল আফরা। মনটা এখন বেশ ফুরফুরে লাগছে, তাই আবারও সৌন্দর্যে বুঁদ হয়ে গেল সে। গতকালের মতো আজও নাস্তায় বিশাল আয়োজন। মিসেস নাবিলা ভোরে বাড়িতেই সেই নাস্তার আয়োজন করেছেন। এবার তা পরিবেশন করছে ইলা। মিস্টার ইফাজ পত্রিকায় গত রাতের হরতাল সংক্রান্ত বিস্তারিত পড়ছেন।
এক পর্যায়ে তিনি ফাহিমকে বললেন, ফারহানকে ডাক দিয়ে নিয়ে আসো তো ফাহিম। খাওয়ায় মশগুল ফাহিম থমকে গেল, সাথে ইলা আর মিসেস নাবিলাও। আফরাই দ্বিতীয়বার ফাহানের নাম শুনল। পরে কি হয় তা দেখার জন্য কৌতূহল জমল মনে। মিসেস নাবিলা চোখ পাকিয়ে বললেন, ফারহানকে আসতে বলছো কেন? কেন, ও কি আসতে পারবে না? যতই হোক ফারহান আমাদের ঘরে রয়েছিলে। ইফাত সাহেবের কথায় পরিপ্রেক্ষিতে নাবিলা কিছুই বললেন না, মুখ খেঁচে বললেন, ডাকো ওই নেতা সাহেবকে। বেশ কিছুক্ষণ পর ফাহিমের পিছু পিছু এলো ফাহান। আফরা খাওয়ার মধ্যেই আর চোখে লক্ষ্য করল তাকে। ফাহানের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, গলার নিচে দুটো বোতাম খুলে রেখেছে, হাতে মোটা বেল্টের স্মার্ট ওয়াচ, কানে ব্লুটুথ ইয়ারফোনটা ইতিমধ্যে পকেটে পুরে নিয়েছে। আফরা আশাহত হলো হাতের ব্যান্ডেজ হয়তো সে খুলে ফেলেছে। ফারহান বিনয়ী গলায় মিস্টার ইফাসকে বলল, আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসো, নাস্তা করো আমাদের সাথে। জি। ফারহান বসলো ফাহিমের পাশে। আফরা ঠিক বরাবরই সে বসেছে। আফরা এক পলক আবার তাকে কাঁটা চামচ দিয়ে সালাদ মুখে নিয়ে নিল। মিস্টার ইফাস ফাহানকে বলল, ব্যস্ত নাকি তুমি? আজকাল তো দেখাই যায় না। কাজের চাপ অনেক, তাই। মিস্টার ইফাস জানে যে ওর কি এত কাজ, তাই কথা না বাড়িয়ে আফরাকে দেখিয়ে বলল, ওর সাথে পরিচয় হয়ে নাও ফারহান। তোমার চাচির এক আত্মীয়র মেয়ে আফরা গত পরশু আমেরিকা থেকে এসেছে। আর আফরা ও ফারহান আমার বড় ভাইয়ের ছেলে। ফারহান আর আফরা দুজনারই চোখাচোখি হলো এবার। আফরা যে বাঙালি পরিবেশে বড় হয়নি তা গত রাতেই ফাহান আন্দাজ করতে পেরেছিল। মেয়েটার মতো ওর নামটাও সুন্দর। ফারহান মৃদুভাবে ঠোঁট জোড়া নাড়িয়ে বলল, হ্যালো আফরা। আফরা হাসে বিনয়ীভাবে, ভদ্রতার খাতিরেও সে প্রত্যুত্তরে বলল, হ্যালো। ফাহান তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে নিল আফরার কাছ থেকে। এমন ভান করছে যে আফরাকে সে একবারেই চেনে না। এই মুহূর্তেই তার সাথে আফরার যেন প্রথম দেখা। ফাহান এবার মিস্টার ইফাসের দিকে দৃষ্টি নিয়োগ করে বলল, কোনো জরুরি প্রয়োজন আমায় ডেকেছিল চাচু? মিস্টার ইফাস হাসলেন মলিনভাবে। পত্রিকা ভাঁজ করতে করতে সে বললেন, তোমায় জরুরি প্রয়োজন ছাড়া ডাকতে পারি না। ফাহানের ঠোঁটে তার ছেলের হাসির রেশ দেখা যাচ্ছে। এই পৃথিবীতে কতটা স্বার্থপর তা মিসেস নাবিলাকে দেখেই অন্তত ফাহানের ভালো মতো জানা। কিন্তু এসব কথা একটা বাইরের মেয়ের সামনে এভাবে বলতে ওর মন সায় দিল না। তাই শান্ত গলায় প্রত্যুত্তরে বলল, আজ পর্যন্ত প্রয়োজন ছাড়া আমায় কখনোই ডাকুনি তুমি চাচু। লজ্জায় মাথা নুয়ে ফেললেন মিস্টার ইফাস। এই বৃদ্ধ বয়সে এসে তিনি আন্দাজ করতে পারছেন যে ছেলেটার মনে প্রচণ্ড ক্ষোভ আর অভিমানের অস্তিত্ব রয়েছে, যা কখনোই হয়তো সে প্রকাশ করবে না। আফরা এদের কথোপকথন শুনে অবাক হলো। কিছু একটা গণ্ডগোল আছে যা হয়তো সে ধরতে পারছে না। মিস্টার ইফাস মৌনতা ভেঙে বললেন, আজ ব্যস্ত আছো অনেক। আছি। কোথায় যাচ্ছ এখন? বর্ডারের দিকে একটা মিটিং আছে ওই এলাকার চেয়ারম্যানের সাথে। ইলা আর আফরাকে তাহলে বর্ডারের ওদিকে যে কোনো ট্যুরিস্ট জায়গায় নিয়ে যাও। ওদেরকে রেখেই তুমি তোমার মিটিংয়ে যেও। মেয়েটা দুদিন ধরে বাংলাদেশে এসেছে, অথচ ফাইমের এত কাজের চাপ যে ও নিয়ে যেতে পারছে না। মিস্টার ইফাসের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না ফারহান। খাওয়া দাওয়া শেষ করে সে স্থির গলায় বলল, ঠিক আছে। প্রসন্ন হলেন মিস্টার ইফাস। আফরা আর ইলার উদ্দেশ্যে তাই বললেন, তোমরা দুজন রেডি হয়ে বাইরে দাঁড়াও, ফারহান গাড়ি নিয়ে অপেক্ষা করবে তোমার জন্য। আফরা একটি হালকা বেগুনি রঙের ফতুয়া আর জিন্স পরে নিল, কাঁধে বরাবরের মতো একটি ছোট্ট ব্যাগ। আফরা কেন যেন মনে হচ্ছে আজ অন্যান্য দিনের তুলনায় ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুলি দিয়ে আটকানো সিল্কি চুলগুলো খুলে ক্লিপ লাগিয়ে নিল। ইলা আজও প্রথম দিনের মতো হলুদ রঙের একটি থ্রি পিস পরেছে। দ্রুত স্বরে সে বলল, আপু তাড়াতাড়ি চলো, ভাইয়া রেগে গেলে পরে আমাদের রেখেই চলে যাবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ইলার কথায় দ্রুত পায়ে বাইরে চলে গেল আফরা। চা বাগানের ছোট্ট ছোট্ট টিলার মাঝখানে সরু পথ দিয়ে 2-3 মিনিট হাঁটলেই পিচ ঢালা রাস্তার সামনে বিশাল গেট। সেখানেই দাঁড়িয়ে আছে ফারহান, গাড়িতে হেলান দিয়ে আনমনে মোবাইল স্ক্রলিং করছে। আফরা সেখানে গিয়ে বলল, এই যে মিস্টার, এসে পড়েছি। ওকে, গাড়িতে উঠে পড়ুন। ফারহান আফরার দিকে না তাকিয়ে নির্বিঘ্নে কথাটি বলে উঠল।
ছেলেটার কীর্তিকলাপ দেখে অবাক হলো আফরা। ইতিমধ্যে ইলাও এসে পড়েছে গাড়ির সামনে। আফরা আবারও বলল, গাড়ির ফ্রন্ট সিটে বসবো নাকি ব্যাক সিটে? ফারহান মোবাইল রেখে সরু চোখে তাকালো আফরার দিকে। মেয়েটা ওর দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, একটু চাঞ্চল্যতার ভাব। কাটা চুলগুলো হাওয়ার তালেই উড়ে যাচ্ছে বারবার। ফারহান মোবাইল পকেটে পুড়ে নিয়ে গম্ভীর স্বরে বলল, ব্যাক সিটে বসুন ইলার সাথে। আফরাকে তারপর আর কিছু বলার সুযোগ দিল না। সে সোজাসুজি ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ি ছুটে চলেছে নিদারুণভাবে। আকাশের মেঘও সমান তলে বয়ে যেতে ব্যস্ত। কি একটা মিষ্টি হাওয়া, যেন এই মুহূর্তে আফরার মনেও মিষ্টতা ছড়িয়ে পড়বে। আফরা কানে ইয়ারফোন গুঁজে মনে গান শোনার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার মনে হচ্ছে এখন গাড়িতে অতীব নজর কাড়া একজন মানুষ ড্রাইভিং সিটে বসে আছে। মানুষটা কথা কম বলে, যতটুকু বলে তাতে বোঝা যাচ্ছে সে অনেকটা গম্ভীর ধাঁচের। কালো গহীন চোখে ঘন পল্লবে তার সৌন্দর্য বেড়ে গিয়েছে। উঁচু নাক, কথা বলার সময় গালে মৃদু একটি ভাঁজ পড়ে। রোদ পোড়া গায়ের রং, বোঝাই যায় ছেলেটার দিনের বেশিরভাগ সময় কাটে কড়া রোদ্দুরে। তবুও কেমন যেন চুম্বকের মতো টানে। ছেলেটার চেহারা নায়কদের মতো এতটা সুদর্শন না হলেও ভিড়ের মাঝে নজর কাড়ার মতো একটা মোহনীয় চেহারা, এতটুকু আফরা নিশ্চিত। আফরা এবার ফারহানের উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ লাগবে ফারহান? এই যে 10 মিনিটের মতো। এরই মধ্যে মোবাইলে কল আসলো ফারহানের। স্ক্রিনে ভেসে উঠেছে শামসুর নাম্বার। ফারহান কলটা ব্লুটুথ স্পিকারে ট্রান্সফার করে রিসিভ করলো। হ্যালো শামসু। অপর পাশ থেকে কী বলছে আফরা শুনতে পারল না, কারণ ফারহান ব্লুটুথ স্পিকারে কথা বলছে। ফারহান অপর পাশের কথা শুনে প্রত্যুত্তরে বলল, ওইসব ট্যাক্সের কাগজপত্র সব ঠিকঠাক মতো রাখো। ওই চেয়ারম্যানের বাটপারে আজ যদি ফাঁস না করতে পারি, তবে আমার নামও ফারহান জুবায়ের না। ওই এলাকায় আমার পাওয়ার না থাকলে, যেহেতু স্থানীয়রা আমার কাছে বিচার নিয়ে এসেছে, আমি অবশ্যই উপর মহলে এটার বরখাস্ত করব। আফরা মৌনতার সাথে কথাগুলো শুনল। হাজার চেষ্টা করেও ফারহানের কথা কোনো ঠিক ঠিকানা সে খুঁজে পেল না। ফারহান অপর পাশের কথা শুনে আবারও বলল, ওই চেয়ারম্যান হাজার খুঁজেও আমার দুর্বলতা বের করতে পারবে না। আমায় মারার হুমকি দিচ্ছে ওই বাস্টার্ড। হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। রাজনীতি নিয়ে অনেক দেমাগ না, আমি আসলেই দেখা যাবে। রাখছি। কল কাটলো ফারহান। আফরা সামনের আয়নায় খেয়াল করেছে ফারহানের চোয়াল কেমন যেন শক্ত হয়ে উঠেছে। হয়তো ফোনে এমন কোনো অপ্রীতিকর কথাবার্তা হয়েছে যা ফারহানের হয়তো পছন্দ হয়নি। এই মানুষটাকে যতই ঘেঁটে দেখার চেষ্টা করছে, ততই প্রহেলিকার জালে হারিয়ে যাচ্ছে আফরা। আফরা এবার চেষ্টা করলো একেবারে শূন্য দিকে সব কিছু স্মৃতিচারণ করার। গত রাতে ফারহানের সাথে ওর দেখা হয়েছিল এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে। সময়টাতে সারা শ্রীমঙ্গলে ছাত্র হরতালের জমজমাট আমেজে পরিপূর্ণ ছিল। এমন সময় বৃষ্টির নিদারুণ গতির মাঝে আফরার সাথে প্রথম দেখা হলো আহত ফারহানের। ফারহানের ভাষ্য মতে ওর বাহুতে পুলিশের গুলি লেগেছিল। কিন্তু কেন? প্রশ্ন জাগলো আফরার মনে। আচ্ছা, ফারহান কি তবে ক্রিমিনাল টাইপ কেউ, যার কারণে পুলিশের সাথে তার ঘোরতর সম্পর্ক? এমন কিছু আফরা কল্পনা করতে যাবে, তখনই ওর মনে পড়ল একটি কথা, অধিকারের জন্য লড়াই করি। কথাটি ফারহান বলেছিল। এমন ধরনের দাম্ভিক কথাবার্তার মানুষ আর যাই হোক কখনোই অপরাধের সাথে যুক্ত হতে পারে না। হঠাৎ গাড়ি থামার আওয়াজে নিমেষে আফরার মনের প্রশ্নের পাহাড় কর্পূরের মতো উড়ে গেল। গাড়িটি থেমেছে একটা সমান্তরাল পথের সামনে। একপাশে বড় করে সাইনবোর্ডে ঝোলালো নট ফর ড্রাইভিং, অর্থাৎ পথটি গাড়ি চালানোর জন্য না। আফরা রিরা বেরিয়ে এলো গাড়ি থেকে, পিছু পিছু ফারহানও। আকাশটা পরিষ্কার, তাই অনেক মানুষই ঘুরতে এসেছে এখানে। বলা বাহুল্য, শ্রীমঙ্গলে আষাঢ় মাসে এমন দৃশ্য দেখা দুর্লভ। আফরা অপার নয়নে তাকিয়ে থাকলো পথের দিকে। সামনে সরু পথ, দুধার দিয়ে বিস্তৃত ক্ষেত। শেষ প্রান্তে কিছু চায়ের স্টল আছে পানাহারের জন্য। আফরা আসার আগে গুগলে জায়গাটির নাম দেখে এসেছিল, কিন্তু কোনো এক কারণে তা ভুলে গেল সে। আফরা খেয়াল করলো ফারহান কাউন্টারের দিকে গিয়েছে। 5 ফুট 8 ইঞ্চির এই মানুষটার কথাবার্তার ধরনই এমন যে সহজেই কাউকে আকৃষ্ট করতে পারে। ফারহান ওখানে কি বলেছে আফরা তা জানে না। ছেলেটার সব কিছুই সুন্দর,
মাঝে মাঝে ফারহানের বলা কিছু সিলেটি ভাষাও কানে ভেসে আসছে, যা আফরার বোধগম্য হলো না। এখানকার স্থানীয়দের সাথে সিলেটি ভাষায় কথা বলতে হবে, এটাই স্বাভাবিক, বরং প্রমিত ভাষায় কথা বলাটাই হয়তো কিছুটা অস্বাভাবিক। ফারহান দুটোর টিকিট নিয়ে এলো আফরা আর ইলার কাছে। আফরার উদ্দেশ্যে বলল, এনি টিকিট, আর প্লিজ ইলাকে রেখে বেশি দূর যাবেন না। চাচু যদিও আপনাকে এখানে আনার দায়িত্ব আমায় দিয়েছে, তবুও আপনার সিকিউরিটির ব্যাপারে আমি হেরফের করতে যাচ্ছি না। বুঝেছি। আপনি আবার আসবেন নাকি আমরা একাই যাব? ফারহান ব্রু কুচকে আফরার দিকে তাকালো। কেন যেন মনে হচ্ছে যে এই মেয়েটা হয়তো বড্ড বাচাল ধরনের। আফরাকে কোনো উত্তর না দিয়ে ইলাকে বলল, ওনার খেয়াল রাখিস, এক দেড় ঘন্টার মধ্যে ফিরে আসবো। বলেই গাড়ি নিয়ে চলে গেল ফারহান। আফরা এখনও সে পানে তাকিয়ে আছে। মানুষটির ব্যবহার আজব, সেই মতো কথাবার্তাও বড়ই আজব। কেমন যেন মায়াজালে নিয়ে যায়, তবু কতটা চোখ ধাঁধানো তার প্রতিটা কাণ্ড। আফরা আমেরিকায় থাকাকালীন অনেক ধরনের ছেলেমেয়ের সাথে অবাধে মেলামেশা হয়েছে, কিন্তু বাংলাদেশের এক কোণে শ্রীমঙ্গলের ফারহান জুবায়ের এর মতো এতটা প্রলুব্ধ করার মতো ব্যক্তি সে কখনো দেখেনি, হয়তো দেখবেও না। আফরার মনে শত কৌতূহল থাকলেও সে তা মনের মধ্যে পুষে রাখল। বিড়বিড়িয়ে বলল, আপনার রহস্য বের করেই ছাড়বো, রেইনকোট ম্যান। শ্রীমঙ্গলের হু হু বাতাসে বরাবরই প্রেমের অনুভূতি হয় আফরার। কেমন যেন এক হিম শীতল আবেগে জর্জরিত ওর সমস্ত দেহ। যেদিকে তাকাচ্ছে সেদিকেই বিস্তৃত চা বাগান। কেমন যেন মোহনীয় এই দৃশ্য, সহজেই সবার নজর কেড়ে নিতে পারে। তবু আফরার অবাধ্য চোখজোড়া বারবার চলে গেল এই টুরিস্ট স্পটের একেবারে শেষ প্রান্তে। সামনেই রয়েছে বিশাল খাদ, আর সেই খাদ পেরোলেই ভারতের সীমান্ত। ইলা জায়গাটি নিয়ে অনেক কথাবার্তায় বলেছে, যা শুনতে ভালো লাগলেও আফরা মনোযোগ দিতে পারল না। ওর অবচেতন মন বারবার ফারহান নামক মানুষটির রহস্য উদ্ঘাটন করার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। কড়া রৌদ্রের উত্তাপ থাকাতে আফরার ইলা দুজনেই এবার চলে গেল চা বাগানটির শেষ প্রান্তের টি স্টলগুলোর দিকে। এখানে গাছের নিচে বেঞ্চ বেঁধে রাখাতে সহজেই ছায়ার অতল স্পর্শ অনুভব করা যায়। চায়ের দোকানটির একটু পাশ ঘেঁষেই রয়েছে হাসনা হেনা গাছ। ইলার ভাষ্য মতে রাতে নাকি ঘ্রাণে এই জায়গাটি মো মো করে, কিন্তু কেউ এখানে তা উপভোগ করার সাহস পায় না, কারণ হাসনা হেনা ফুলের ঘ্রাণে নাকি সাপ এসে পড়ে। দোকানদার এবার দোকানে বসেই জিজ্ঞাসা করল, আফা চা দিমু? দোকানদারের কথায় ইলা প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে তাকালো আফরার দিকে। তারপর কোমল গলায় বলল, চা খাবে আপু? না, আমি আসলে চা তেমন একটা খেতে পারি না, স্মেলটা আমার কাছে কেমন যেন লাগে। আফরার কথায় মধ্যবয়স্ক দোকানদার হতবুদ্ধি হারিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আফরার দিকে। তার ৪৫ বছরের জীবনে এমন বিস্ময়ের কথা সে কখনোই যেন শোনেনি। ইলাও কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল এমন কথায়। চায়ের দেশের মানুষের সামনে যদি চা নিয়ে এমন অসংলগ্ন কথাবার্তা বলে, সবাই উদ্ভ্রান্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। দোকানদার মুখ থেকে পান ফেলে তিক্ত সুরে বলল, কই থেকে আইছেন আফা? আমাগো চায়ের লেগা লোকজন দেশ বিদেশ থেকে আইয়া পড়ে, আর আপনার ভাল লাগে না? ইলা বুঝলো দোকানদার খেপেছে। এই ধরনের নিম্ন আয়ের মানুষরা খুব কম সময় ভোক্তাদের সাথে আন্তরিক থাকে না, তাই ওনার মাথা ঠান্ডা করার জন্য ইলা বলল, আমাদের চা দেন মামা, কড়া লিকারে দিয়েন। মধ্যবয়স্ক দোকানদার এতক্ষণ আফরার কথায় যতটাই না অসন্তুষ্ট ছিল, এবার ইলার কথায় যেন সে নিজের হাসি ফিরে পেয়েছে। আর একটা পান মুখে ঢুকিয়ে বলল, এখনই দিদাসি আফা। আফরা তাই নীরবেই বসে থাকলো ইলার সাথে। চারিদিকে রৌদ্রের ছটাকে কেমন যেন ধু ধু করছে, অল্প বিস্তর আবেগময় অনুভূতি। এমন দৃশ্য উপভোগ করার সময় যদি মোবাইলের রিং বেজে ওঠে, কেই না বা বিরক্ত হবে। আফরাও হলো প্রচণ্ড রকমের বিরক্ত, কিন্তু সে যেহেতু নিজ দেশের বাইরে আছে, তাই হঠাৎ কল আসাতে কৌতূহল জাগলো মনে। স্ক্রিনে স্পষ্ট ফুটে উঠেছে ইন্টারন্যাশনাল নাম্বার। ভ্রু কুঁচকে এলো আফরার, চোখের পাতা পড়ছে ঘন ঘন। এই সময় আমেরিকা থেকে ওর মম ড্যাড ছাড়া তো আর কারো কল দেওয়ার কথা না। তাহলে কে কল দিল এটা? কপালে পড়ে গেল চিন্তার সূক্ষ্ম ভাঁজ। আফরা তাই অপ্রস্তুতভাবে তাকালো ইলার দিকে।
চোখের ইশারায় মোবাইল দেখিয়ে বলল, কল এসেছে, কথা বলে আসছি। ইলাও সম্মতি জানালো ইশারায়। আফরা তাই এবার মোবাইল নিয়ে একেবারে ঢালে এসে দাঁড়ালো। অবশেষে কল ধরে নিদারুণভাবে বলল, হ্যালো, হু আর ইউ? অপর পাশ থেকে শোনা গেল কারো তপ্ত নিঃশ্বাস ফেলার শব্দ। আফরা উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। মৌনতা কাটিয়ে সে বলে উঠল, এরিক। কিছুটা নীরব হয়ে গেল আফরা। মনের ভেতরকার কথাগুলো এরিকের কণ্ঠে কেমন যেন দলা পেকে যাচ্ছে। বুকের ধুক ধুক শব্দটা ক্রমশই বাড়ছে। এরিক কটকটিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করলো, কেমন আছো এফি? ভালো। আফরার সরাসরি উত্তর। এরিক অপর পাশে তাচ্ছিল্যের হাসি হাসল। আপনার কাছে শুনলাম তুমি নাকি বিডিতে গিয়েছো, কবে আসবে? জানা নেই। আমায় মিস করো না? এরিকের চড়ানো কণ্ঠ। আফরা কি বলবে ভেবে পেল না। কেননা মেয়েটার এরিকের কথা মনে পড়ে না এমন না, কিন্তু ছেলেটার জন্য কখনোই ওর মনে কোনো অনুভূতি কাজ করতো না। আফরা নির্দয়ভাবে বলল, আমি এখানে ভালো আছি। এরিক নিস্তব্ধ হয়ে গেল আফরার কথায়। নিজের ব্যর্থতাকে আগুনে সঁপে দিতে ইচ্ছে হচ্ছে তার। স্মিত হেসে তাই সে বলল, ভালো থেকো তাহলে। গডের কাছে প্রে করব আমার মতো অবস্থা তোমার যেন না হয়। ওয়ান্স এগেইন আই লাভ ইউ এফি। বলেই টুট করে কল কেটে দিল এরিক। আফরা প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে এরিকের নম্বরের দিকে তাকিয়ে আছে। বুক চেড়ে বারবার বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। কেন সে এরিককে ভালোবাসতে পারলো না? আর ভালোবাসলে কি আদৌ ওদের সম্পর্কের কোনো রূপ পেত? এরিক যে খ্রিস্টান, সে আর যাই হোক বম ডাটের কথা অমান্য করে কখনোই এরিককে বিয়ে করতে পারবে না। আফরা ইতিমধ্যে খেয়াল করলো আমেরিকায় থাকা এরিকের দুঃখে শ্রীমঙ্গলের আকাশেও হঠাৎ অন্ধকার ছেয়ে এসেছে। এতক্ষণে নীল আকাশে ঘনীভূত হতে শুরু করেছে অল্প বিস্তর কালো মেঘ। দীর্ঘশ্বাস ফেলল আফরা। অল্প সময় পর ক্লান্তি বেশে জায়গাটি প্রস্থান করে চলে গেল ইলার কাছে। ইলা আফরাকে দেখে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আপু, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা ইলা? আফরা অবাক হয়ে বলল, আসলে আমার ইমার্জেন্সি একটু বাজারে যেতে হবে। আগামীকাল আমাদের নোট জমা নেওয়ার কথা, তাই একটু প্রয়োজন। স্টেশন লাইনে যেতে হবে। তো চলো তাহলে যাই। আমিও তোমায় নিতে পারবো না আপু। কেন? আমার আসতে সময় লাগবে, তাছাড়া ওখানকার রাস্তাঘাটে কাদা দিয়ে ভরা, তুমি হাঁটাচলা করতে পারবে না। এক কাজ করো আপু, তুমি এখানেই বসো। তোমায় আমি ফারহান ভাইয়ের নাম্বার দিচ্ছি, সে একটু পরেই তোমাকে নিয়ে নেলসন ট্রি এস্টেটে চলে যাবে। ফাহানের নাম শুনেই মনে সুপ্ত কৌতূহল জেগে উঠল আফরার। কাল বিলম্ব না করে তাই সে ইলাকে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি এইখানেই আছি। আচ্ছা আপু, আমি গেলাম। আর ভাইয়াকে ম্যানেজ করে নিও প্লিজ। বলেই চলে গেল ইলা। এতক্ষণে সুমধুর ঠান্ডা বাতাস এবার তীব্রতার সাথে দমকা হাওয়ায় রূপ নিয়েছে। ক্ষণে ক্ষণে বনফুলের ঘ্রাণ ওর নাসিকারন্ধ্র স্পর্শ করছে। আফরার এবার অপেক্ষা করতে লাগলো ফাহানের জন্য। দ্রুত গতিতে ড্রাইভ করে টুরিস্ট স্পটের দিকে যাচ্ছে ফারহান। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে বারবার। চোখের তীব্র দৃষ্টি একবার শ্রীমঙ্গলের অপরূপ পিচ ঢালা রাস্তার দিকে, তো একবার হাত ঘড়ির দিকে। চিকন ব্যাক বেল্টের স্মার্ট ওয়াচ বারবার স্মরণ করে দিচ্ছে দেরি হয়ে গিয়েছে। বাইরে চলছে তুমুল ধারায় বৃষ্টি, ফলে গাড়ির কাঁচটি বারবার অস্পষ্ট হয়ে আসছে। জায়গা মতো আসতেই গাড়ির ব্রেক কষল ফাহান। বৃষ্টিতে বেরোনোর আগে কালো রেইনকোট আর মাস্ক পরে নিল সে। এমনিতেও ওই এলাকার চেয়ারম্যানের সাথে ঝামেলা হয়ে এসেছে। ফারহান নিশ্চিত এবার ওর দুর্বলতা খোঁজার জন্য সেই দুর্নীতিবাজ মানুষটা লোক লাগাবে ওর পেছনে। এসব হুমকিতে অভ্যস্ত ফারহান। ওর দূরদর্শিতার জন্য আজ পর্যন্ত একটা ক্ষমতাবান নেতাও এক চুলো ক্ষতি করতে পারেনি ওর। তবুও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নিজের জন্য না হলেও মানুষের জন্য বাঁচতে হবে। রেইনকোট পরে গাড়ির বাইরে বেরোতেই রেইনকোটের ওপর টপ টপ করে পড়তে থাকলো বৃষ্টির পানি। 2-2.5 ঘন্টা আগের জনবহুল টুরিস্ট স্পট এবার জনমানবহীন দূর দূর বৃষ্টির কণায় ত্রাস সৃষ্টি করেছে। ফারহান দ্রুত পা চালিয়ে আরও ভেতরে ঢুকলো। আশেপাশে নিজের প্রখর চোখজোড়া দ্বারা হন্য হয়ে খুঁজতে থাকলো ইলা আর ওই মেয়েটাকে। ওই মেয়েটা মনে বিচরণ করতেই থমকে গেল ফারহান।
আফরা নামের মেয়েটার কথা ইলা থেকেও ওকে যেন বেশি ভাবাচ্ছে, কিন্তু কারণটা সে জানে না। ইলা ফারহানের আপন চাচাতো বোন, কিন্তু আফরা। এসব ভাবতে ভাবতেই ফারহানের হঠাৎ চোখ গেল শেষ প্রান্তে থাকা খাদের দিকে। এক রমণী দাঁড়িয়ে আছে, বৃষ্টিবিলাসে যেন ঘোরতর মগ্ন। চোখ ক্রমশ সরু হয়ে এলো ফারহানের। মেয়েটার শারীরিক গঠন দেখে ফারহানের মনে হলো আফরার কথা, দূর থেকে তবুও তেমন একটা বোঝা যাচ্ছে না। পা চালিয়ে তাই খাদের পাদদেশে গেল ফারহান। মেয়েটি আফরাই এক ধ্যানে খাদের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির স্পর্শে কেঁপে উঠছে বারবার। মাস্কের ভেতরে বিড়বিড়িয়ে কিছু একটা বলল ফারহান। সপ্রতিভ চাহনি সে নিক্ষেপ করে রেখেছে অসম্ভব রূপবতী এই আফরার দিকে। হতঃপর আড়ষ্ট কণ্ঠে ফারহান বলল, এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন আফরা? এক শক্ত পুরুষালী কণ্ঠ শুনে মুহূর্তেই মাথা সরিয়ে সেই ব্যক্তিটির দিকে তাকালো। শার্টের ওপর পরনে কালো রেইনকোট, মাথাটা ঢেকে রাখলেও মসৃণ চুল বেয়ে কপালে পানি পড়ছে টপ টপ করে। মুখে মাস্ক ইতিমধ্যে নামিয়ে ফেলেছে ফারহান, ফলে প্রখর চাহনির সাথে টসটসে চোখ জোড়া কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছে সর্বাঙ্গে। আফরা বলে উঠল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।